হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দ্রবণ অধ্যায়ের আরেকটি পর্ব আলোচনা করতে এসেছি। এটি আমাদের তৃতীয় পর্ব। এই অধ্যায়ে আমরা তরলের বাষ্প চাপ সম্পর্কে আলোচনা করব। এর আগের দুটি লেকচারে আমরা দ্রবণ কাকে বলে, দ্রবণের উদাহরণ এবং দ্রবণের মাত্রা সম্পর্কে বা দ্রবণের গাঢ়ত্ব সম্পর্কে আলোচনা করেছি। নর্মালিটি, মোলারিটি, পিপিএম একক, শতাংশ মাত্রা প্রভৃতি সম্পর্কে। অবশ্যই ওই ভিডিওগুলো আগে দেখে নেবে, ভিডিও আমরা কার্ডে দিয়ে দিয়েছি, অবশ্যই চেক করবে। তো আজকে আমাদের নতুন লেকচার শুরু করছি। বিষয় হলো তরলের বাষ্পচাপ। তো প্রথমে জেনে নেওয়া যাক তরলের বাষ্পচাপ কি। তরলের বাষ্পচাপ জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে বাষ্পায়ন কাকে বলে। তো বাষ্পায়নের জন্য আমরা প্রথমে একটি তরল নিলাম। এই তরলটিকে একটি পাত্রে রাখা আছে এবং বিশুদ্ধ দ্রাবকের তরল। এবার তরলের ক্ষেত্রে কি হয় যে তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকে, কোহেসিভ ফোর্স থাকে। এই আকর্ষণ বলের জন্য তরলের অণুগুলো নিজেদের মধ্যে সংবদ্ধ অবস্থায় থাকতে পারে। যখন তরলের বাষ্পায়ন হয় তখন বাষ্পায়ন কিন্তু তরলের উপরিতল থেকে হয়। কেন উপরিতল থেকে হয়? একটা তরলের উপরিতলে কিছু অণু থাকে যাকে আমরা বলবো সারফেস মলিকুল, এবং তরলের ভেতরের অংশে অণুগুলোকে আমরা বলবো বাল্ক মলিকুল। এই বাল্ক মলিকুলের ক্ষেত্রে কি হয় যে আকর্ষণ বল কিন্তু অনেক বেশি হয়, কারণ তার চারিদিক দিয়ে অনেক অণু রয়েছে, সেই অণুগুলো সবাই আকর্ষণ করছে। কিন্তু যারা সারফেসে রয়েছে শুধুমাত্র আকর্ষণ কিন্তু নিচের দিকে রয়েছে, কারণ তরল নিচের দিকে, উপরের দিকে তো ফাঁকা। ফলে কি হচ্ছে, যারা সারফেসে যে সমস্ত মলিকুলগুলো রয়েছে তাদের আকর্ষণ বল কিন্তু বাল্ক মলিকুলগুলো থেকে অনেক কম হয়। যেহেতু আকর্ষণ বল কম এবং এদের গতিশক্তি অনেক বেশি হয়, গতিশক্তি বেশি বলেই তারা উপরে আসতে পেরেছে। এর ফলে কি হয়, উপরে যে অণুগুলো থাকে তারা বাষ্প হতে শুরু করে, অর্থাৎ বাষ্পায়ন ঘটে। তা তরল বাষ্পে রূপান্তরিত হলো। এবার বাষ্প হলে কি হবে? বাষ্প উপরে চলে যাবে, উড়ে যাচ্ছে, পাত্রের বাইরে বেরিয়ে যাচ্ছে, পরিবেশে মিশে যাচ্ছে। তাহলে তরলের ওজন কমে যাবে। কিন্তু আমরা এই প্রক্রিয়াটাকে যদি একটি বদ্ধ পাত্রে করি, বদ্ধ পাত্রে করলে কি হবে? বাষ্প উৎপন্ন হবে, তরলের উপরিপৃষ্ঠ থেকে অণুগুলি বাষ্পে কনভার্ট হবে, কিন্তু সেই বাষ্প কিন্তু আর উপরে যেতে পারবে না, কারণ উপর টাটকান রয়েছে। তাহলে কি হবে? যত সময় যাবে বাষ্প তত বাড়বে, সময়ের সাপেক্ষে বাষ্প বাড়তে থাকবে, অর্থাৎ তরল থেকে বাষ্পীয় দশায় অণুগুলি রূপান্তরিত হবে। এইবার এই বাষ্প কি করবে? এই বাষ্প চাপের সৃষ্টি করবে। তাহলে তো চাপ বাড়তে থাকবে, যত সময় যাবে চাপ বাড়তে থাকবে। চাপ বাড়লে কি হবে? ওই চাপের জন্য কিছু বাষ্পীয় দশার অণু তরল পৃষ্ঠের সংস্পর্শে আসবে। সংস্পর্শে আসলে কি হবে? তারা আবার তরলে রূপান্তরিত হবে। তার মানে বাষ্পীয় দশা থেকে তরল দশায় পরিণত হলো। তার মানে যেমন তরল থেকে বাষ্পে যাচ্ছে, তেমনি বাষ্প থেকে তরলে আসছে, এই প্রসেসটা চলতে থাকবে। কিন্তু প্রথম থেকে তরল থেকে বাষ্পে যাওয়ার হার অনেক বেশি হবে, বাষ্প থেকে তরলের হার অনেক কম। এক সময় কি হবে? দুটো হার সমান হয়ে যাবে, অর্থাৎ বাষ্পীভবন এবং ঘনীভবনের হার সমান। আর যখন বাষ্পীভবন আর ঘনীভবনের হার সমান হয়ে যায়, অর্থাৎ সাম্যাবস্থা, সাম্যাবস্থা তৈরি হয়, অর্থাৎ তরল দশা এবং বাষ্পীয় দশার মধ্যে সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় ওই বাষ্প পুরো পাত্রের দেওয়ালে যে চাপের সৃষ্টি করবে, সেই চাপটাই হলো বাষ্পচাপ, অর্থাৎ বাষ্প কর্তৃক চাপ হচ্ছে বাষ্পচাপ। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই বাষ্পচাপ কিন্তু বদ্ধ অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ তরলটিকে কিন্তু একটি বদ্ধ পাত্রের মধ্যে রাখতে হবে, উন্মুক্ত পাত্র হলে হবে না। কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল এবং তার বাষ্প যদি একটি বদ্ধ পাত্রে থাকে, তাহলে ওই বাষ্প কর্তৃক প্রদত্ত চাপকে আমরা বলবো বাষ্পচাপ। তাহলে তরলের বাষ্পচাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? তরলের বাষ্পচাপ নির্ভর করে দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে তরলের প্রকৃতি, আর একটা হচ্ছে উষ্ণতা। তরলের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে আমরা একটি উদাহরণ দিয়ে বুঝে নিই।
যেমন আমরা দুটো তরল নিয়েছি, একটা হলো জল, একটা ইথানল। এবার আমরা জানি একটা জলের অণু 4টে জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যুক্ত থাকতে পারে। ফলে যেহেতু হাইড্রোজেন বন্ডিং করছে, 4খানা হাইড্রোজেন বন্ডিং করেছে, ফলে কি হচ্ছে, অণুগুলো অনেক কাছাকাছি থাকছে, একটা টেট্রাহেড্রাল শেপে থাকছে, তাদের মধ্যে আকর্ষণ বল কিন্তু অনেক বেশি হচ্ছে। কিন্তু ইথানলের ক্ষেত্রে, ইথানল হাইড্রোজেন বন্ডিং করে কিন্তু একটা করে, তাহলে ইথানলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং একটা, কিন্তু জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং এর সংখ্যা অনেক বেশি। তার মানে জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক বেশি, ফলে অণুগুলোকে চাইলেও কিন্তু ওরা দূরে সরতে পারবে না তো সহজে। কিন্তু ইথানলের ক্ষেত্রে আকর্ষণ বলটা কম, ফলে ইথানল কিন্তু সহজেই দূরে সরে যাবে। যদি অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কম হয়, তাহলে অণুগুলো সহজেই বাষ্পীয় দশায় যেতে পারবে, অর্থাৎ বাষ্পায়ন ঘটাতে পারবে। তাহলে জলের তুলনায় অ্যালকোহলের বাষ্পায়ন ঘটানোর প্রবণতা অনেক বেশি হবে। তারপরে বাষ্পায়ন যদি বেশি হয়, তার মানে বাষ্প বেশি উৎপন্ন হবে, অর্থাৎ বাষ্প চাপ বাড়বে। সুতরাং জলের তুলনায় অ্যালকোহলের বাষ্পচাপ অনেক বেশি হবে। আমাদের দ্বিতীয় পয়েন্ট ছিল উষ্ণতা। উষ্ণতা সঙ্গে তরলের বিভিন্ন ধর্ম সম্পর্কিত। তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, তাহলে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, আর গতিশক্তি বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার বাড়বে, বাষ্পায়নের হার বাড়লে বাষ্পচাপ বাড়বে, কারণ বাষ্প যত বেশি বাষ্প হবে, বাষ্প তত বেশি পরিমাণে চাপ সৃষ্টি করবে। তরলের বাষ্পচাপ দুটো বিষয়ের উপর নির্ভর করবে, তরলের প্রকৃতির উপর এবং উষ্ণতার উপর। তাছাড়া তরল পাত্রের শেপ কেমন হবে, ওটা আকার কিরকম হবে, এই সমস্ত কিছু এর উপর কিন্তু নির্ভর করছে না। এবার আমরা দেখি দ্রবণের বাষ্পচাপ সম্পর্কে। এর আগে আমরা তরলের বাষ্পচাপ দেখলাম, এবার দ্রবণের বাষ্পচাপ। তো দ্রবণ এবং তরলের মধ্যে পার্থক্য কি? তরল কিন্তু একটি মাত্র পদার্থ দিয়ে তৈরি হয়েছিল, দ্রবণ কিন্তু একটি পদার্থ নয়, দুটি পদার্থ দিয়ে তৈরি হয়। অর্থাৎ দ্রবণ দ্রাবক প্লাস দ্রাবক সমান দ্রবণ। এবার যেহেতু দ্রাবক দু রকমের হতে পারে, একটা ভোলাটাইল, একটা নন ভোলাটাইল, অর্থাৎ উদ্বায়ী এবং অনুদ্বায়ী। উদ্বায়ী কারা? যারা অটোমেটিক্যালি উবে যেতে পারে, তাদের বাষ্পায়নের হার এমনি বেশি। অনুদ্বায়ী কারা? যারা অটোমেটিক্যালি বাষ্পীভূত হতে পারে না। তো আমাদের সিলেবাসে এই অনুদ্বায়ী দ্রাব্য পদার্থটাই কিন্তু রয়েছে, এবং এই দ্রাব্য পদার্থটাকে অবশ্যই কঠিন হতে হবে। তাহলে অনুদ্বায়ী, কঠিন দ্রাব্য পদার্থ এবং তড়িৎ অবিশ্লেষ্য বিভাজিত হলে অন্যরকম ব্যাপার হয়ে যাবে, ওটা আমরা পরে আলোচনা করব। কোনো দ্রাবকের মধ্যে যদি আমরা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করি, তবে তার বাষ্পচাপ কি হবে, কেমন হবে, আমরা দেখে নিই। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো যখন বিশুদ্ধ দ্রাবক ছিল, এই বিশুদ্ধ দ্রাবকের উপরিপৃষ্ঠে যে সারফেস মলিকুলগুলো, সেগুলো বিশুদ্ধ দ্রাবকের। এবার দ্রাবক বাষ্পীভূত হতে পারবে, কিন্তু অনুদ্বায়ী দ্রাবক বাষ্পীভূত হতে পারবে না। তাহলে যখন ওই দ্রাবকের মধ্যে আমরা অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত করে দিলাম, তাহলে এই দ্রাবক অণুগুলো দ্রবণটা উপরিপৃষ্ঠে জমা হলো। তাহলে প্রথমে যখন বিশুদ্ধ দ্রাবক ছিল, তখন উপরিপৃষ্ঠে শুধুমাত্র দ্রাবকের অণুগুলোই ছিল, কিন্তু এখন যখন দ্রবণ প্রস্তুত করা হলো, তখন কিন্তু উপরিপৃষ্ঠে শুধু দ্রাবকের অণু নয়, দ্রাবের অণু আছে। তাহলে এই দ্রাবক অণুগুলো কিন্তু বাষ্পীভূত হতে পারবে না। কারা বাষ্পীভূত হবে? শুধুমাত্র দ্রাবকগুলো। তাহলে উপরিপৃষ্ঠে দ্রাবক অণুগুলো অবস্থান করে শুধুমাত্র বাষ্প পরিমাণটা কম করবে না, উপরের পৃষ্ঠে দ্রাবক এবং দ্রাবক উভয় অণু রয়েছে, এর মধ্যে শুধু দ্রাবকগুলো বাষ্পীভূত হচ্ছে। ফলে পূর্বের থেকে কিন্তু বাষ্পের পরিমাণ অনেক কম হবে। দ্রাবক অণুগুলো নিজে বাষ্পীভূত হচ্ছে না, আবার নিচের থেকে কোনো দ্রাবক অণুকে বাষ্পীভূত হতে দিচ্ছে না। সুতরাং বিশুদ্ধ দ্রাবকে যদি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবক দ্রবীভূত করা যায়, তাহলে দ্রবণের বাষ্পচাপ কমে যায়,
অর্থাৎ বাষ্পচাপের অবনমন ঘটবে। যদি আমরা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0 বা P0 ধরে নিই এবং প্রস্তুত দ্রবণের বাষ্পচাপ P ধরে নিই, তাহলে P0 গ্রেটার দেন P, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সব সময়ের জন্য দ্রবণের বাষ্পচাপ থেকে বেশি হবে। আমরা বুঝতে পারলাম যে দ্রবণের বাষ্পচাপ কিন্তু দ্রাবক অণুর সংখ্যার উপর নির্ভর করছে। দ্রাবক অণুর সংখ্যা যত বাড়বে, উপরিপৃষ্ঠ দ্রাবক অণুর সংখ্যা যত বাড়বে, বাষ্পায়ন তত বেশি হবে। বাষ্প বেশি তৈরি হলে বাষ্পচাপও বাড়বে। তাই আমরা বলতে পারি যে কোনো দ্রবণের বাষ্পচাপ ওই দ্রবণের দ্রাবকের মোল সংখ্যার উপর অর্থাৎ মোল ভগ্নাংশের উপর নির্ভরশীল। অর্থাৎ P ভ্যারিজাস x1 যদি আমরা ধরে নিই দ্রাবকের মোল ভগ্নাংশ x1। এবার আমরা এখান থেকে লিখতে পারি যে P ইকুয়াল টু K ইন্টু x1। এখানে K একটি ধ্রুবক। প্রত্যেক নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ নির্দিষ্ট থাকে। অর্থাৎ এখানে K ইকুয়াল টু P0 হতে পারে, দুটোই নির্দিষ্ট ধ্রুবক। অর্থাৎ P ইকুয়াল টু P0 ইন্টু x1। তাহলে P ইকুয়াল টু P0 ইন্টু x1, এই যে সমীকরণটা আমরা পেলাম, এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এটাই হলো অনুদ্বয়ী দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদ্বয়ী দ্রবণের বাষ্পচাপ ওই দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের গুণফলের সমান। তাহলে আমরা যদি দ্রবণের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশকে গ্রাফে প্লট করি, তাহলে কি ধরনের গ্রাফ আমরা পাবো? আমরা y অক্ষ বরাবর বাষ্পচাপকে রাখবো এবং দ্রাবকের মোল ভগ্নাংশ x অক্ষ বরাবর রাখবো। তাহলে আমরা একটি মূল বিন্দুগামী সরলরেখা পাবো। এবার এটি কেন সরলরেখা সমীকরণ হলো? গ্রাফটা আমরা কি করে পেলাম? তাহলে রাউল্টের সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি যে P ইকুয়াল টু P0 ইন্টু x1। এই সমীকরণটা কিন্তু y ইকুয়াল টু mx প্লাস c সমীকরণ অনুরূপ। এখানে c এর মান কিন্তু শূন্য হবে। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখার সমীকরণ, এবং c ইকুয়াল টু যদি শূন্য বসানো যায় y ইকুয়াল টু mx অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা, কারণ c ইকুয়াল টু 0, y অংশে কোনো ছেদিত অংশ নেই, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবে। সুতরাং আমরা এটা সহজেই বুঝতে পারলাম যে দ্রবণের বাষ্পচাপ কিন্তু দ্রাবকের মোল সংখ্যার সমানুপাতিক, এবং মোল সংখ্যা যত বাড়বে বাষ্পচাপ তত বাড়বে। এই সমীকরণে যদি আমরা x1 = 1 বসাই, তাহলে পেয়ে যাব P = P0, অর্থাৎ x1 = 1। তার মানে দ্রবণের মোল ভগ্নাংশ পুরোটাই কিন্তু নির্ভর করছে দ্রাবকের উপর, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের দ্রবণ এটি। তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে P = P0 হবে। এবার যদি আমরা দুটোই তরলের মিশ্রণ নিয়ে দ্রবণ তৈরি করি, অর্থাৎ দুজনেই উদ্বায়ী যদি হয়, দুটি পদার্থই উদ্বায়ী, দ্রাবক উদ্বায়ী, তাহলে দ্রবণের বাষ্পচাপ কি হবে? দ্রবণের বাষ্পচাপ কিন্তু তাহলে এবং দ্রাবক উভয়ের উপরই নির্ভর করবে। যদি দ্রবণটি দুটি তরল পদার্থের মিশ্রণ দ্বারা তৈরি হয়, অর্থাৎ দ্রাবক এবং দ্রাবক যদি দুজনেই উদ্বায়ী হয়, তাহলে তার বাষ্পচাপ কিন্তু দ্রাবক এবং দ্রাবকের উভয়েরই বাষ্পচাপ তথা আংশিক বাষ্পচাপের উপর নির্ভর করবে। অর্থাৎ দ্রবণের মোট চাপ অর্থাৎ মোট বাষ্পচাপ সমান দ্রাবের অংশচাপ প্লাস দ্রাবকের বাষ্পের অংশচাপ। অর্থাৎ মোট দ্রবণের বাষ্পচাপ সমান দ্রাবের বাষ্পের অংশচাপ প্লাস দ্রাবকের বাষ্পের অংশচাপের সমষ্টির সমান হবে। এর পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব কলিগেটিভ প্রপার্টি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্পর্কে এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র এবং তার গাণিতিক প্রবলেমগুলো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশনটি সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে।